ফুটবল দ্য গ্রেটেস্ট স্পোর্ট অফ অল টাইম। আই মিন, যদি অরার হিসাব করো, এই খেলাটা ইনফিনিট অ্যামাউন্টের অরা ডিজার্ভ করে বা ইনফিনিট অ্যামাউন্টের অরা হোল্ড করে। অ্যান্ড ফুটবল খেলার মধ্যে যারা গেমটা খেলে তাদেরকে আমরা বলি প্লেয়ার। হ্যাঁ, এটা সব হ্যাঁ, কিন্তু কিছু প্লেয়ার আছে যারা কিনা অবসরে চলে গেল, তাদেরকে প্রতিটা মোমেন্টে মনে করা হয় যতদিন এই স্পোর্টটা থাকে। তাদেরকে আমরা বলি ফুটবল লেজেন্ডস বা গ্রেট প্লেয়ার হু হ্যাভ এভার প্লেড দিস গেম। বাট তাদের মধ্যে একজন আছে যে কিনা গ্রেটেস্ট, আর গ্রেটেস্ট মনে হচ্ছে সবার উপরে। আই মিন, এর থেকে ভালো প্লেয়ার ফুটবল আজ পর্যন্ত কখনো দেখেনি, অ্যান্ড আই গেস কখনো দেখবেও। আর এই প্লেয়ারকে বলা হয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বা সংক্ষেপে গোট অফ ফুটবল। আর গোট অফ ফুটবল বলতে হয়তোবা তোমাদের মাথায় দুইটা নাম আসবে, বাট গোট মিনস দ্য গ্রেটেস্ট। গ্রেটেস্ট কখনো দুইটা হয়, গ্রেটেস্ট একটাই হয়, আর যে হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি। সো আজকে হচ্ছে লিওনেল মেসির জন্মদিন। সো আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব তার গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যেই টুর্নামেন্টের বা ফুটবল ইতিহাসের সবচাইতে বড় টুর্নামেন্ট বা বলতে পারো ওয়ার্ল্ড স্পোর্টস ইভেন্টের মধ্যে সবচাইতে বড় ইভেন্ট, একটা ইভেন্ট যেটার মধ্যে কিনা পুরো ওয়ার্ল্ড একসাথে হয়, একটা ইভেন্ট যেটার মধ্যে কিনা সবচেয়ে বেশি মানুষ সংযুক্ত হয়, অ্যান্ড ইট ইজ কল্ড দ্য ওয়ার্ল্ড কাপ। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2022-এর ওয়ার্ল্ড কাপের, যেটার মাধ্যমে কিনা মেসি প্রমাণ করে দেখিয়েছে যে কেন সে হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম টু এভার প্লে দিস গেম। সো ওয়ার্ল্ড কাপের শুরুটা খুবই ভালো ছিল। আই মিন, আর্জেন্টিনা 36 ম্যাচ আনবিটেন ছিল। এত বড় একটা রান নিয়ে অবশ্যই তারা ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসাবেই টুর্নামেন্টটা জয়েন করে। অ্যান্ড তাদের ফার্স্ট অপোনেন্টও খুবই ইজি ছিল, সৌদি আরবিয়া। আই মিন, আর্জেন্টিনা খুব ইজিলি তাদেরকে বিট করে দিবে, এটা সবাই ভেবেছিল। অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান আমি ওটাই এক্সপেক্ট করছিলাম। তো সেদিন আমি আর্জেন্টিনার জার্সি পরে আমার ফ্রেন্ডের বাসায় খেলা দেখতে গিয়েছিলাম, যে আমার বাসা থেকে কিছুখানি দূরে। আই মিন 15 থেকে 20 মিনিট দূরে। খেলাটা শুরুটাও ঠিক সেভাবে হয়। 10 মিনিটে আর্জেন্টিনা একটা পেনাল্টি পায়, যা মেসি কনভার্ট করে, আর আর্জেন্টিনা 1-0 বলে এগিয়ে যায়। বাট তারপরে এসে যত আর্জেন্টিনার তিনটা গোল অফসাইড ট্র্যাপে আটকা পড়ে এবং তিনটা গোল বাদ যায়। আর তারপরই শুরু হয় সৌদি আরবের তাণ্ডব বলতে পারো, বা সৌদি আরবের কামব্যাক। সৌদি আরব পরপর দুইটা গোল করে 15 থেকে 20 মিনিটের গ্যাপের মধ্যে, অ্যান্ড আর্জেন্টিনা এক গোল পিছিয়ে পড়ে। সবাই টেনশনে পড়ে গিয়েছিল, আসলেই কি এটা ফেভারিট, আসলেই কি আর্জেন্টিনা পারবে ওয়ার্ল্ড কাপ জিততে। আর্জেন্টিনা অনেক ট্রাই করে গোল দেওয়ার, বাট স্টিল দে কুডন্ট ম্যানেজ। অ্যান্ড ওয়ার্ল্ড কাপের সর্বপ্রথম ম্যাচ আর্জেন্টিনা হেরে যায়, তাও সৌদি আরবের কাছে, যা দেখার জন্য কোনো আর্জেন্টিনার ফ্যান বা কোনো ফুটবল ফ্যানই রেডি ছিল না। আই মিন, সৌদি আরবের কাছে আর্জেন্টিনার মতো একটা দল হেরে যাবে তা কেউ কখনো ভাবতেও পারেনি, বাট সৌদি আরব ডিড। ম্যাচ শেষে অনেক ট্রোলের শিকার হতে থাকে আর্জেন্টিনার ফ্যানরা বা আর্জেন্টিনার টিমরা। সবাই বলতে থাকে ওয়্যার ইজ মেসি। এই টার্মটা অনেক বেশি পপুলার হয়ে যায়, সবাই বলতে থাকে, হেটার্সদের মুখে মুখে এই ওয়ার্ড চলতে থাকে। প্রথম ম্যাচ হারার পর আমি যখন বাসায় আসবো, আমিও চিন্তায় পড়ে গেছিলাম যে এটা কি হলো, বাসায় যাবো কিভাবে, কারণ আমি আর্জেন্টিনার জার্সি পরি। আর ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশ কতটা আমেজপূর্ণ হয় তা তোমরা জানো। বাট স্টিল, যেহেতু আমি আমার ক্লাবকে ভালোবাসি, আর্জেন্টিনা ফুটবল ক্লাবকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি, আই হ্যাভ টু ডু ইট। আমি জার্সি পরে বাসায় এসেছিলাম। সো যখন সবাই মেসিকে বা আর্জেন্টিনাকে ট্রোল করতে থাকে যে ওয়্যার ইজ মেসি, তখন মেসি বের হয়ে মিডিয়াতে একটা স্টেটমেন্ট দেয় যে টুর্নামেন্ট এখনো শেষ হয় নাই, এখনো ছেড়ো না, আমাদের উপর বিশ্বাস রাখো, আমরা এখনো বেঁচে আছি। আর হ্যাঁ, ঠিক তাই, আর্জেন্টিনা যেভাবে বলেছে, প্রতিটা ভক্তই মেসির উপর, এই আর্জেন্টিনার টিমের উপর ভরসা রেখেছে। কারণ এই টিমটাই হচ্ছে 36 ম্যাচ ধরে আনবিটেন। এই টিমটাই কিছুদিন আগে কোপা আমেরিকা জিতে এসেছে। তারপর আসলো সেকেন্ড ম্যাচ এগেনস্ট মেক্সিকো। আর্জেন্টিনার জন্য এটা ছিল উইন অর ডাই সিচুয়েশন, মানে আর্জেন্টিনা যদি হারে তাহলে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে, তাও আবার গ্রুপ স্টেজ থেকে। সো আর্জেন্টিনা খুবই প্রেশার নিয়ে ম্যাচটার ভেতর আসে। আর্জেন্টাইন ভক্তরাও খুবই প্রেশারে ছিল, কারণ জানোই বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের কত পরিমাণের ভক্ত আছে, আর একটা ফ্যান বেস আরেকটা ফ্যান বেসকে কতটা ট্রোল করতে পারে তা আমরা সবাই জানি। ঠিক তাই হচ্ছিল। হাফ টাইম হয়ে গেল, এখন পর্যন্ত কোনো দল কোনো গোল করতে পারেনি। মেক্সিকোর ডিফেন্স অনেক টাইট ছিল, আর্জেন্টিনা অনেকবার ট্রাই করেও কোনো গোল করতে পারেনি। বাট তারপর আসে 63 মিনিটে মেসির ম্যাজিক। শুধুমাত্র 3টি টাচে ডি বক্সের বাইরে থেকে মেসির এত সুন্দর একটি গোল পুরো আর্জেন্টাইন ভক্ত এবং আর্জেন্টাইন টিমের অনুভূতিকে আবার জাগিয়ে তোলে, তাদের কনফিডেন্স আরো বাড়িয়ে তোলে যে না, আর্জেন্টিনা ডিডন্ট ডাইড, উই স্টিল হ্যাভ এ চান্স।
মেসির সেই গোল এত দুর্দান্ত ছিল যে আমিও তখন বাইরে খেলা দেখছিলাম রাতের বেলা। আমরা সবাই এত পরিমাণে খুশি হয়েছিলাম, এত লাফালাফি করছিলাম যা বলার বাহিরে। তারপর ম্যাচের 87 মিনিটে প্রেশার আরও কিছুটা কমলো যখন এনজো ফার্নান্দেজ ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার ডি বক্সের কোণা থেকে একটি দুর্দান্ত গোল করে। আর্জেন্টিনা 2-0 গোলের লিড পেয়ে যায় এবং হাতেও খুব কম সময় থাকে মেক্সিকোর কামব্যাকের জন্য এবং আর্জেন্টিনা ম্যাচটা জিতে পারে। প্রেশার অনেকটাই কমে, আর্জেন্টাইন ফ্যানরা রিলিফ ফিল করে, বাট স্টিল তারা এখনো গ্রুপ স্টেজের উপরে উঠতে পারেনি। তাদের হাতে আরও একটা ম্যাচ আসে যেটা হারলে কিনা তাদের এই ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর আসে ম্যাচ 3, দ্য লাস্ট ম্যাচ অফ গ্রুপ স্টেজ, যেটা ছিল পোল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি পেয়েছিল, কিন্তু ওয়াইচেক শেজনি মেসির পেনাল্টি ঠেকিয়ে দেয়। তখন সবাই ভাবতে থাকে 2016 বা 2015 কোপা আমেরিকা রিপিট হতে যাচ্ছে না তো, বাট আর্জেন্টিনা টিম ডিডেন্ট গিভ আপ। 46 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোল, তারপর 67 মিনিটে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার উলিয়ান আলভারেজের গোল। আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে যায়। অনেক ট্রাই হয় তারপর, কিন্তু কোনো গোল হয়নি এবং আর্জেন্টিনা ম্যাচটা জিতে। যদিও এই ম্যাচে মেসি কোনো গোল করতে পারেনি, বাট এই ম্যাচে মেসির কন্ট্রিবিউশন ছিল তুলনামূলক অনেক বেশি, কারণ পুরো গেমটা সেই কন্ট্রোল করছিল। মিডফিল্ড থেকে শুরু করে ফরওয়ার্ড পুরো গেমটা তার পায়ের মাধ্যমে কন্ট্রোল হচ্ছিল। তার ড্রিবলিং, তার পাসিং খুবই দুর্দান্ত ছিল এবং ম্যান অফ দ্য ম্যাচও সেই হয়। অ্যান্ড আফটার দ্য ম্যাচ আর্জেন্টিনা ফাইনালি রাউন্ড অফ 60-র জন্য কোয়ালিফাই করে, তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন। এরপর আর ঘুরে দাঁড়ানো হয়, এখন সবগুলো ম্যাচই ডু অর ডাই, হয় জিতো না হলে বাসায় ফিরে। আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর অপোনেন্ট ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বরাবর একটা হার্ড টিম, আমি বলবো না খুবই ইজি টিম তারা, আবার বলবো না অনেক বেশি হার্ড টিম, বাট তারাও খুব স্ট্রং ছিল। আর মেসির জন্য এটা ছিল তার ক্যারিয়ারের 1000তম ম্যাচ, সেটার জন্য তার উপর প্রেশারও অনেক বেশি ছিল। বাট অ্যাজ উই নো, দ্য গোট অফ ফুটবল অলওয়েজ রিমেইন কাম। 35 মিনিটে মেসির পা থেকে লেফট ফুটেড একটা গোল, দুর্দান্ত গোল। আর্জেন্টাইন ফ্যান বেসরা আবারও হ্যাপি হয়ে গেল যে না, এবার যাই হোক, এবারের ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার নামেই হোক। 1-0 গোলের লিড বেশি বড় না হলেও উলিয়ান আলভারেজ 57 মিনিটে আরও একটি গোল করে আর্জেন্টিনা 2-0 গোলের লিডে পৌঁছে যায়। বাট অ্যাজ আই সেড, অস্ট্রেলিয়া ওয়াজেন্ট এ ইজি টিম। অস্ট্রেলিয়াও গোল করা শুরু করে, অস্ট্রেলিয়া অনেক দুর্দান্ত অ্যাটাকিং করা শুরু করে এবং অস্ট্রেলিয়া একটা গোল করে বসে। গোল লাইন তখন 2-1। অস্ট্রেলিয়া বারবার ট্রাই করছিল আর্জেন্টিনার ডিফেন্সকে ভাঙার, অ্যান্ড অলমোস্ট শেষের দিকে ভেঙেও ফেলেছিল, বাট আওয়ার ফেভারিট গোলকিপার এমি মার্টিনেজ সেভ দ্য ডে ফর আস। সেই লাস্ট মোমেন্টে দুর্দান্ত একটা সেভের মাধ্যমে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের স্বপ্ন এখনো টিকিয়ে রাখে। আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে কোয়ালিফাই করে বসে কোয়ার্টার ফাইনালের জন্য, যেখানে যাদের অপোনেন্ট ছিল নেদারল্যান্ড। আর যারা ফুটবল ফলো করে, মানে সিজনাল ফ্যান না, তারা জানে নেদারল্যান্ড কতটা স্ট্রং টিম। আই মিন তাদের ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডারও আছে যেমন, ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডারও আছে। তার মধ্যে একজন হচ্ছে ভার্জিল ভ্যান ডাইক, আমার একজন ফেভারিট প্লেয়ার, সে ছিল নেদারল্যান্ডের ক্যাপ্টেন। ম্যাচটা শুরু হয় খুবই ইন্টেন্স ম্যাচ, মানে দুই পাশ থেকে খুবই ইন্টেন্স থাকে, খুবই পরিমাণে মারামারি হয়, অনেক পরিমাণে ইয়েলো কার্ডও আসে ম্যাচটার মধ্যে, এবং আই গেস এই ম্যাচটা রেকর্ড করে সবচাইতে বেশি ইয়েলো কার্ড পাওয়ার বা সবচাইতে বেশি কার্ড পাওয়ার। বাট তার আগে ম্যাচের কথা বলে নেই, আর্জেন্টিনা ম্যাচটা খুবই দুর্দান্তভাবে শুরু করে। 35 মিনিটে মেসির ব্রিলিয়ান্ট অ্যাসিস্টের মাধ্যমে মলিনা তার সর্বপ্রথম ন্যাশনাল টিমের জন্য গোল করে বসে। তারপর 57 মিনিটে আর্জেন্টিনা একটি পেনাল্টি পায় এবং মেসি সেটাকে কনভার্ট করে। 2-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল, অ্যান্ড আমরা ভেবেই নিয়েছিলাম আর্জেন্টিনা খুব ইজিলি সেমিফাইনালে চলে যাবে। বাট অ্যাজ আই সেড, নেদারল্যান্ড ওয়াজেন্ট এ ইজি অপোনেন্ট। নেদারল্যান্ডের উইক হোস্ট ফাইনাল মোমেন্টে যে দুইটা গোল করে বসে, একটা নর্মাল গোল এবং আরেকটা ফ্রি কিকের মাধ্যমে গোল। আর্জেন্টিনা 2-2 গোলে ড্র করে বসে। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ম্যাচটি তারপর অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক পরিমাণের কাট দেখানো হয়, অনেক মারামারি হয়, বাট অ্যাট দি এন্ড ম্যাচটি পৌঁছায় পেনাল্টিতে যায়। আর তখনই আমরা বুঝতে পারি এমিলিয়ানো মার্টিনেজ কতটা গোটেড একজন প্লেয়ার, আর বিশেষ করে পেনাল্টিতে সে কতটা গোটেড সেটার প্রমাণ সে সেদিন পুরো ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়েছিল। এমিলিয়ানো মার্টিনেজ দুইটি পেনাল্টি সেভ করে এবং আর্জেন্টিনা তাদের হাতে একটি পেনাল্টি রেখেই অলরেডি ম্যাচটি জিতে ফেলে এবং আর্জেন্টিনা কোয়ালিফাই করে বসে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের জন্য। ফাইনালি সবাই অনেক হ্যাপি ছিল, কারণ আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং ড্রিম এখনো অ্যালাইভ। ক্রোয়েশিয়া অপোনেন্টটা খুবই ইজি ছিল না। তোমাদেরকে একটা প্লেয়ারের নাম বলে দিই ক্রোয়েশিয়ার, যার নাম হচ্ছে লুকা মদ্রিচ।
তুমি জানোই এ কত ওয়ার্ল্ড ক্লাস পরিমাণের একজন প্লেয়ার, যিনি কিনা 2018 সালের ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল জিতেছিল। আর 2018 সালের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এই ক্রোয়েশিয়ার কাছে 3-0 গোলে হেরেছিল। আরও একটি ম্যাচ, আরও একটি টাফ অপোনেন্ট। ম্যাচটি শুরু হয় এবং শুরুর দিকেই আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়, যা মেসি কনভার্ট করে। 1-0 গোলে আর্জেন্টিনা লিড পেয়ে যায়। তারপর 39 মিনিটে হুলিয়ান অ্যালভারেজ আরও একটি গোল কনভার্ট করে। আর্জেন্টিনা 2-0 গোলে লিড রেখে হাফ টাইম শেষ করে। হাফ টাইমের পর হুলিয়ান অ্যালভারেজ আবারও তার জাদুর খেলা দেখায় এবং 69 মিনিটে আরও একটি গোল করে। আর্জেন্টিনা 3-0 গোলে লিড নেয়। ক্রোয়েশিয়া অনেকবার ট্রাই করার পরও কোনো পরিমাণের গোল করতে পারে না। এমিলিয়ানো মার্তিনেজ প্রতিবারই তাদের চেষ্টাকে বিফলে ফেলে দেয় এবং আর্জেন্টিনা 3-0 গোলের বড় ব্যবধানের জয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে যায়। ওয়ান স্টেপ ক্লোজার টু দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। ফাইনালে তাদের কোনো নর্মাল ওপোনেন্ট ছিল না। ফাইনালে ছিল 2018 সালের ওয়ার্ল্ড কাপ উইনার ফ্রান্স, দ্য টিম অফ কিলিয়ান এমবাপ্পে, যাকে আমরা টর্টল নামে চিনি। এমবাপ্পে তখন কোনো নর্মাল প্লেয়ার ছিল না, সে ছিল একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, যে কিনা একটা টিমকে খুবই ইজিলি ডিস্ট্রয় করে দিতে পারে। এবং এমবাপ্পে কতটা ভয়াবহ পরিমাণের অ্যাটাকিং প্লেয়ার ছিল সেটা আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখতে পেয়েছি। ফাইনালটা স্টার্ট আর্জেন্টিনার জন্য খুবই দুর্দান্ত হয়েছিল। আর্জেন্টিনা শুরুর দিকে একটা পেনাল্টি পেয়ে যায় এবং মেসি সেটাকে আবারও কনভার্ট করে। আর্জেন্টিনার টিম 1-0 গোলে এগিয়ে যায় এবং ফাইনালি আমরা একটা স্বপ্ন দেখতে থাকি, ওয়ার্ল্ড কাপ জয়। স্বপ্নটা আরও দৃঢ় হয় যখন ডি মারিয়া একটা দুর্দান্ত গোল করে বসে এবং আর্জেন্টিনা 2-0 গোলের লিড নিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে থাকে। বাট অ্যাজ আই সেড, ফ্রান্স কোনো নর্মাল টিম ছিল না, তারা ছিল 2018 সালের ওয়ার্ল্ড কাপ উইনার। আর কিলিয়ান এমবাপ্পে কতটা ভয়াবহ হতে পারে তা সারা বিশ্ব সেই দিন দেখেছিল, রাতে দেখেছিল। ফ্রান্স 2 মিনিটের ব্যবধানে দুটা গোল করে বসে। একটা হচ্ছে 80 মিনিটে আই গেস, আর একটা 81 অথবা 82 মিনিটে। আর দোনোটা গোলই করেছিল কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে 2 মিনিটের ব্যবধানে দুটা গোল করে বসে এবং আর্জেন্টিনা এবং ফ্রান্সের গোল ব্যবধান হয়ে যায় 2-2। কোনো গোল ব্যবধানই থাকে না। আর্জেন্টাইন ফ্যানরা আবারও তাদের স্বপ্ন নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। এবারও কি 2014 মতো আবার হেরে বসবো নাকি আমরা? নর্মাল টাইম শেষ হওয়ার পর খেলা গড়ায় এক্সট্রা টাইমে এবং এক্সট্রা টাইমে 108 মিনিটের মাথায় মেসির দুর্দান্ত গোলে আর্জেন্টিনা আবারও তাদের লিড ফিরে পায়। 3-2 গোলে ম্যাচ এগোতে থাকে অ্যান্ড ফাইনাল মোমেন্টে যে এমবাপ্পে আবারও একটি পেনাল্টি পায়, যেটা সে কনভার্ট করে এবং আর্জেন্টিনা আবারও 3-3 গোলে ফ্রান্সের সাথে ড্র করে বসে। 3-3 গোলে ড্র হওয়ার পর ম্যাচটা খুবই প্রেশার মোমেন্টে চলে যায় এবং আর্জেন্টাইন ফ্যানরা মেমোরাইজ করতে থাকে 2014 মেমোরিগুলো, কারণ 2014-তে আমরা জানি কি হয়েছিল এবং আর্জেন্টাইন ফ্যানরা আর রেডি ছিল না সেই মোমেন্টটা আবার রিপিটে দেখার জন্য। অ্যান্ড এক্সট্রা টাইমের 1 মিনিট হাতে থাকতে, বা বলতে গেলে 40 সেকেন্ড হাতে থাকতে, ফ্রান্সের প্লেয়ার কুলুমানি একটা 1-on-1 চান্স পেয়ে যায় এমিলিয়ানো মার্তিনেজের বিপক্ষে। তার আর গোলের মাঝখানে ছিল শুধুমাত্র এমিলিয়ানো মার্তিনেজ এবং সে শুটও করে বসে। খুবই ইজি একটা শুট ছিল, ইজিলি গোল হওয়ার কথা, বাট স্টিল সে গোল করতে পারেনি, কারণ তার মাঝে ছিল এমিলিয়ানো মার্তিনেজ, দ্য ইগেল অথবা দ্য বাজ পাখি। দুর্দান্তভাবে সেই বলটাকে সেভ করে এবং আর্জেন্টিনা চলে যায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটআউটে যাওয়ার পরও ম্যাচটা খুবই ইজি ছিল না। আর্জেন্টিনা খুবই প্রেসারে ছিল, বাট একটা রিলিফের পয়েন্টও ছিল, কারণ তাদের বার পোস্টে দাঁড়িয়েছিল এমিলিয়ানো মার্তিনেজ। আর এমিলিয়ানো মার্তিনেজ পেনাল্টি সেভে কত পরিমাণের ইম্পর্টেন্ট তা সে আগের ম্যাচগুলোতে প্রমাণ করে এসেছে। অ্যান্ড ঠিক তাই হলো। ফার্স্ট শুটআউটটা নিতে গেল আর্জেন্টিনা মেসি এবং মেসি সেটা কনভার্টও করে। সেকেন্ড শুটআউটে গেল কিলিয়ান এমবাপ্পে এবং এমবাপ্পেও গোলটা কনভার্ট করে বসে। প্রথম পেনাল্টি দুইজনও কনভার্ট করতে পারলেও তারপরের পেনাল্টি ছিল খুবই অসাধারণ, কারণ এমিলিয়ানো মার্তিনেজ তারপর 2টা সেভ করে আর্জেন্টিনাকে খুবই এগিয়ে নেয় ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য এবং আর্জেন্টিনা কোনো পেনাল্টি মিস করে না এবং ফাইনাল মোমেন্টে মন্টিয়াল পেনাল্টি নিতে যায় এবং সবার চোখ তার উপর থাকে। কিন্তু তখন আমরা এক ঝলক দেখতে পাই মেসি। যখন ক্যামেরা মেসির উপর যায়, মেসি মুখ নাড়িয়ে কিছু একটা বলতে থাকে, যা আমরা তখন বুঝতে পারি যে মেসি কি বলেছিল। কিন্তু ম্যাচ শেষে আমরা জানতে পারি মেসির ওয়ার্ডটা ছিল দিস কুড বি টুডে গ্র্যান্ডমা। এই ওয়ার্ডটা মেসি কেন বলেছিল? এখন যারা মেসির ভক্ত আছে বা যারা ফুটবল খেলা দেখছে তারা জানে মেসির খেলা শুরু হয়েছিল তার গ্র্যান্ডমার জন্য। তার গ্র্যান্ডমাই তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল এই ফুটবল। মেসির প্রতিটা গোল যে সেলিব্রেশন হচ্ছে সবচেয়ে যে পপুলার সেলিব্রেশন, তার 2 হাত আসমানে তোলা, সেটা ছিল তার গ্র্যান্ডমাকে ডেডিকেট করা। সো সেই ফাইনাল মোমেন্টটার আগে মেসি বলছিল যে দিস কুড বি টুডে গ্র্যান্ডমা এবং মন্টিয়াল পেনাল্টিটাকে খুব ইজিলি কনভার্ট করে বসে এবং সেই মোমেন্টে আর্জেন্টিনা বিকাম দ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন।
সকল আর্জেন্টিনা ফ্যান খুশিতে পাগল হয়ে যায়। আমার কথা কি বলবো, আমি তো ভাই খুশিতে যেই পরিমাণের কান্না করেছি সেই দিন তা ভোলার মতো না। আমার জন্য আমার লাইফের সবচাইতে বেস্ট মোমেন্ট ছিল সেই রাত, যেটা কিনা আমার লাইফের সবচাইতে বেস্ট মোমেন্ট। অ্যান্ড এই ম্যাচটার মাধ্যমে মেসি ওয়ার্ল্ড কাপ জয় করে বসে, যা সে 2014 সালে এত পরিমাণের কাছে গিয়েও জিততে পারে। অ্যান্ড ফাইনালি মেসি বিকাম দ্য গ্রেটেস্ট অফ অল টাইম টু এভার প্লে দিস গেম। তারপর তাকে নিয়ে আর কোনো পরিমাণের ডিবেট আসে না, আর আসার কথাও না। এরপরও যদি কোনো প্লেয়ারের সাপোর্টাররা তাকে নিয়ে ডিবেট করতে আসে, তাহলে বুঝে নেওয়াই ভালো যে তাদের মাথায় সমস্যা আছে। হ্যাঁ, তাদের মাথায় সমস্যা আছে, তারা হয়তো মেন্টাল অথবা পাবনা হসপিটালের পেশেন্ট। মেসির ওয়ার্ল্ড কাপ নিয়ে সেই উদযাপন, সেই উল্লাস, আর্জেন্টাইন ফ্যানদের সেই খুশি হওয়া, আর্জেন্টিনা শহরে প্রতিটা মানুষ এত পরিমাণে পাগলভাবে উল্লাস করার প্রমাণ করে দেয় যে এই স্পোর্টসের জন্য প্রতিটা নেশন কত পরিমাণে পাগল। আর্জেন্টিনার এই মোমেন্টটা ছিল গত 36 বছরের আক্ষেপ পূরণ করার একটা মাধ্যম, কারণ গত 36 বছর পর তারা এই ওয়ার্ল্ড কাপটা আবারও জয় করে। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্টার আরও একটি বেড়ে যায়, 2টা থেকে 3টা হয়ে যায়, এবং মেসি বিকাম দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম উইদাউট এনি কাইন্ড অফ ডিবেট। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমি স্ক্রিপ্টটা লিখতে কিছু লম্বা সময় নিয়েছিলাম, কারণ আমার মোস্ট ফেভারিট প্লেয়ারের ভিডিও এটা, অ্যান্ড তাকে নিয়ে ভিডিও বানালে একটু তো গবেষণা করতে হবে, একটু স্ক্রিপ্ট রাইটিংয়ে ভালোভাবে মন দিতে হবে। বাট এটা যেহেতু আমার শুরুর দিকের ভিডিও, আই হোপ ভিডিওটা ঠিকঠাক হয়েছে এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে জানাও ওয়ার্ল্ড কাপে তোমার সবচাইতে ফেভারিট মোমেন্ট কোনটা ছিল, বা তুমি কোন দলকে সাপোর্ট করো। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই এই পেজটাকে ফলো করো, আমাকে গ্রো করতে সাহায্য করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, যা আসতে যাচ্ছে খুব শীঘ্রই। কারণ আমার আগেই বলে দিয়েছি আমি অনেকগুলো স্ক্রিপ্ট দেখে রেখেছি এবং অনেকগুলো স্ক্রিপ্ট আসা বাকি। সো অনেক এক্সাইটিং ভিডিও অন দ্য ওয়ে আসছে, অবশ্যই সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পেজটাকে ফলো করে দাও। টিল দেন, স্টে উইথ ফুটবল, স্টে উইথ মি, অ্যান্ড পিস আউট।